আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আবারও দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পাচ্ছে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে। ফলে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত 2 দিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জেলায় 65.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন নিচু স্থানে পানি জমেছে। লক্ষ্মীপুরেও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে জেলা শহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলেও রয়েছে কিছু আক্ষেপ। বিশেষ করে যে তরুণরা এই আন্দোলনের অন্যতম রূপকার, তারা মনে করেন প্রত্যাশিত পরিবর্তন আসেনি রাষ্ট্র কাঠামোয়। ভবিষ্যতে এগিয়ে যেতে ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে মনে করেন আন্দোলন সংশ্লিষ্টরা। জুলাই 2024 ছাত্র জনতার প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল পুরো দেশ। চারদিকে উত্তেজনা, সময় যত গড়ায় ততই তীব্র হয় আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তা পরিণত হয় গণ অভ্যুত্থানে। পাঁচ আগস্ট সরকারের পতনের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা। দেশকে নতুনভাবে পেতে অকাতরে জীবন দেন শত শত মানুষ, অনেকে বরণ করেন পঙ্গুত্ব। সাহসী এসব যোদ্ধার মহান এই ত্যাগের 2 বছর পার হয়েছে। কতটা বদলেছে বাংলাদেশ? প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু? যদি আমাদের এই গণভোটের রায়গুলো বাস্তবায়ন হতো, আমাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতো, তাহলে আমার মনে হচ্ছে যে আসলে আমি অঙ্গ হারিয়ে কোনো ভুল করিনি। তবে আসলে আমরা যেই আশা প্রত্যাশা করেছিলাম, জনগণ যেটা আশা প্রত্যাশা করেছিল সেটা আসলে এখনো পাওয়া হয়নি। জুলাই আন্দোলনের পর সংবিধান ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি জোরালো হয়। অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বিএনপি এখন ক্ষমতায়। এই অবস্থায় অনেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাচ্ছেন। আমাদের এত বড় একটা অর্জন মনে হচ্ছে যে আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। আমরা আবারও সেই অন্ধকার ব্ল্যাক হোলের দিকে চলে যাচ্ছি কিনা, এই সব কিছুর দায়িত্ব বিএনপিকে নেওয়া লাগবে। বিএনপি যদিও মুখে বলছেন যে আমরা জুলাইকে ধারণ করি, আমরা সংস্কার শতভাগ করব, কিন্তু শতভাগ উল্টোটা তারা করছেন, বরং পুরাতন ব্যবস্থায় ফিরিয়ে আনছেন গিয়ে। এই সব কিছুরই সমাধান হওয়া উচিত। নতুন সরকার আসলো, অনেক অঙ্গীকার করে জুলাইয়ের অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করবে, তারা রাষ্ট্র সংস্কার করবে। আসলে তো আমরা কিছুই দেখছি না। তো এখন সামনে কি পরিবর্তন হবে এমন কি কোনো আলামত আছে? আমরা সেটাও দেখছি না। গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিল তরুণরা। তাদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা মনে করছেন প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি। আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঐক্য এই রাজনৈতিক ঐক্য বজায় রাখতে হবে। এই জন্য কিন্তু আমরা খুব অ্যাগ্রেসিভলি সংস্কারগুলোকে বাস্তবায়নের কথা বলতে পারি নাই, কারণ ওই যে ঐক্য নষ্ট হবে। কিন্তু দেখেন, আমরা দেখেছি যে এই পুরানো রাজনৈতিক দলগুলো বারবার করে তাদের দলীয় এজেন্ডা সামনে এনেছে এবং সংস্কারটাকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করেছে। যখন রাজনৈতিক সংস্কৃতির এই পরিবর্তনটা আমরা করতে পারছি না, আমরা কি আবার একটা ফ্যাসিবাদ তৈরির দিকে যাচ্ছি কিনা, এটা এই সময় একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ছাত্র জনতার ঐক্যের ফলে সৃষ্টি হয়েছিল জুলাইয়ের বিস্ফোরণ। দেশকে এগিয়ে নিতে এর বিকল্প নেই বলে মনে করেন এই নেতা। যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, ওই ফ্যাসিবাদীদের কায়দায় এটাকে একটা বিভাজিত করে রাখার যে জায়গা, সেই দিকে রাখা যাবে না। আমাদের যে গণতান্ত্রিক চর্চার জায়গাটাই বহাল রাখতে হবে, শত উস্কানি সত্ত্বেও। এটাই হচ্ছে রাজনৈতিক শক্তির জায়গা, এটাই বাংলাদেশের ভবিষ্যতের জায়গা। কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিক ভবিষ্যতই আমাদের নির্মাণ করতে হবে। গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। যে আন্দোলনকে সামনে রেখে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রগতি কতটা, এ নিয়ে চলছে নানা আলোচনা।
আন্দোলনের সামনের সারির যোদ্ধারা বলছেন, আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, বিচার ও রাষ্ট্র সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। অন্যদিকে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি নথি অনুযায়ী আহতের সংখ্যা 14,000-এর বেশি, নিহত 8 শতাধিক। আহতের অনেকে দেশে বিদেশে উন্নত চিকিৎসা নিয়েছেন, তবে অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য নিয়ে 2 বছর আগে দেশের তরুণরা রাজপথে নেমে আসেন, জীবন বাজি রেখে সৃষ্টি করেন গণ অভ্যুত্থান। ফলে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগ সরকারকে হটাতে বহু মানুষকে জীবন দিতে হয়, রক্তাক্ত হন হাজার হাজার আন্দোলনকারী, কিন্তু তাদের অনেকেই শারীরিকভাবে ভালো নেই। 24-এর গণ অভ্যুত্থানে আরও অনেকের মতো নাদিম এবং আশানুরও আহত হয়েছেন। নাদিম হারিয়েছেন একটি পা, আশানুরের একটি হাত। তারা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, কিন্তু এখন তাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা অনেক জায়গাতেই ব্যাহত হচ্ছে। তারাই বলছেন তাদের মতো আরও অনেক সহযোগী সহসাথী তারা চিকিৎসা পাচ্ছেন না। আসুন জেনে নেই তারা নিজেরা কি বলছেন। পা হারানো নাদিমের প্রয়োজন একটি উন্নত মানের কৃত্রিম পা, আর থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফেরা আশানুর চান কর্মসংস্থান। এই পাটা আমার ব্র্যাক সেন্টার থেকে রিপন স্যার আমাদের দিয়েছিলেন যে 5 বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমাদেরকে দেখাতে পারবো। 5 বছর পরে যদি আমাদের মনে সমস্যা হয়, ওটা আমরা মনে একটা জিনিসের দাম অনেক টাকা, এটা রবারের দাম 70,000 টাকা, এটা আমাদের দ্বারা সম্ভব না। চাকরি বাকরি করতাম, ফ্যামিলিকে চালাতে পারতাম। এখন আমরা যে টাকাটা পাই বা সম্মানে আমার যতটুকু সরকার যে ভাতাটা দেয়, সেটা আমাদেরকে আসলে চিকিৎসা করতে হয়, বিভিন্ন মেডিকেলে দৌড়ঝাঁপ করতে হয়। যেহেতু আমরা থাকি গ্রাম অঞ্চলে, আমাদের ওই মেডিকেলে তো আমাদের ওই চিকিৎসাগুলো হয় না। 18 বছরের রাকিব হোসেন তিনি জানালেন, 24-এর আন্দোলনে তার পিঠে গুলি লেগেছিল। সেনাবাহিনী আর আনসার বাহিনী তারা আর কি আহত হয়। আমার ডিরেক্ট আর কি লাইফ বোতল লাগে, স্নাইপার গুলির মাধ্যমে আমার লাইফ বোট আর কি আমি নিচু হই, দেন আমার পিঠের এক পাশে ঢুকে আর অন্য পাশে বের হয়ে যায়। মোহাম্মদ নাহিদুর হারিয়েছেন একটি চোখ। আক্ষেপ করে বলেন, জুলাই মাস এলেই শুধু তাদের স্মরণ করা হয়। আমরা যে সুন্দর দেশের জন্য স্বপ্ন দেখেছি, আমি একটা চোখ হারিয়েও আমার বুক কষ্ট থাকতো না যদি আমি আমাদের এই সুন্দর দেশটা দেখতে পারতাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সরকার আমাদের সুচিকিৎসা দিবে, আমাদের দায়িত্ব নিবে। ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। সাজিদ হাসান রিমন, 24-এর গণঅভ্যুত্থানে তার একটি চোখ নষ্ট হয়ে যায়, তার মধ্যেও হতাশা আর অপ্রাপ্তির ক্ষোভ। আগের মতো রেসপন্স আমরা ডাক্তার থেকে পাচ্ছি না, বিকজ একদম গাছার অবস্থা। তারা টাইম টু টাইম আমাদের ফলো আপ নিচ্ছে না, ওষুধ দিলে দিচ্ছে, নাইলে নাই। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধারা হাসপাতাল ছেড়েছেন ঠিকই, কিন্তু তাদের অনেকে আর ফিরে পাননি স্বাভাবিক জীবন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণবার্ষিকী। 1348 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে তার জন্ম। মাত্র 8 বছর বয়সে লেখালেখি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র ও শিশু সাহিত্য সহ বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় তিনি রেখে গেছেন অসামান্য অবদান। গীতিকার, সুরকার ও চিত্রশিল্পী হিসেবেও তিনি অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। সাহিত্যের পাশাপাশি শিক্ষা, সমাজ সংস্কার ও পল্লী উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবীন্দ্রনাথ। কৃষকদের জন্য কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন এবং নতুন শিক্ষাদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী। দীর্ঘ এক যুগেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে শয্যা সংকটে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের রোগী, চিকিৎসক ও সেবিকাদের। দ্রুত সময়ের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এটি পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিত্র। এখানকার ভর্তি রোগীরা শয্যা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝে, করিডোর কিংবা বারান্দায়। প্রতিনিয়ত এই হাসপাতালটিতে ভর্তি থাকছে 800 থেকে 1000 রোগী। বছরের পর বছর এভাবে ভোগান্তি নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসক ও সেবিকারা। তাই জেলার 18 লাখ মানুষের দুর্ভোগ লাঘবে 2014 সালে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীতকরণ এবং মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্পের কাজ শুরু করে সরকার। ওই বছরই শুরু হয় মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম। 2016 সালে শুরু হয় অবকাঠামো নির্মাণ কাজ। 546 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি 2020 সালে হস্তান্তরের কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় 3 বার। প্রকল্পে বৃদ্ধি করা হয় আরও 105 কোটি টাকা। তারপরও হাসপাতালটি চালু করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার চিকিৎসক এবং সাধারণ রোগীরা। 3টে যদি বাচ্চা এক বেডে বড় বড় বাচ্চা, তাও ছোট তাও না, তত কষ্ট এমনিতেই হয়, মায়েদেরও হয় বাচ্চাদেরও হয়। বাচ্চাদের একটু ঠিক মতো বসান যায় না, শোয়ান যায় না, আমরা বসতে পারি না। 3 জন থাকতে আমাদের কষ্ট হয়ে যায়, তারপর বাথরুমে যাইতে হলে এখানে কষ্ট হয়ে যায়, এখানে গ্যাদারিং চলে বেমালা। এই যে সিট পাই না, এই যে মশার ভোগান্তি, তারপরে যে মনে করেন বৃষ্টি আসলে বৃষ্টির পানি ঢোকে ভিতরে। পুরনো হাসপাতালের সঙ্গে নতুন হাসপাতালের লিংক রোড এবং ওভারব্রিজ নির্মাণ না করা এবং জনবল তৈরি করতে না পারায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। তবে আগামী 3 মাসের মধ্যে এ সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে হাসপাতালটি চালুর কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের যেটা যে অবকাঠামোগত ও ছোটোখাটো সমস্যা ছিল, যেটা এখন মোটামুটি আমাদের শেষ হওয়ার পথে। আমরা আশাবাদী হয়তো আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আমরা চালু করতে পারবো। 500 শয্যা বিশিষ্ট ব্যবস্থায় এই হাসপাতালটি চালু হলে উপকূলের মানুষ পাবে আধুনিক চিকিৎসা সেবা, পাশাপাশি সাধারণ রোগীরা পাবে বিশেষায়িত অপারেশন সুবিধা। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি নির্দিষ্ট রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। শিগগিরই চুক্তি হলেও সেই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে তেহরান। এমনকি ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য নিরাপদ হবে কিনা তা নিয়ে শঙ্কায় ইরান। কারণ মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রণালী পুনরায় উন্মুক্ত হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ নিয়ে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। হরমুজ নিয়ে কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথিরা। খেলার খবর। ঢাকায় আগামী ডিসেম্বরে 5 জাতীয় আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক। দেশের হকি খেলায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। ক্লাব পর্যায় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক। নতুন কমিটি, নতুন দায়িত্ব, সাথে এক ঝাঁক অভিজ্ঞ মানুষের আনাগোনায় মুখর বাংলাদেশের হকির নীল টার্ফ। এশিয়ান গেমসকে সামনে রেখে চলমান জাতীয় হকি দলের ক্যাম্পেও অন্তর্ভুক্ত করা হয়েছে 6 জন অভিজ্ঞ খেলোয়াড়কে। যোগ দিয়েছেন জার্মানি কোচ পিটার গেরহার্ড। এবার স্বপ্ন দেখাই যায় ঝিমিয়ে পড়া হকিতে আবারও ফিরছে প্রাণ চাঞ্চল্য। আমাদের তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। Our president of Hockey Federation, he met Mr. Tayyab Akram, the FIH president in Oman. He assured us that beginning of December there will be a 5-nation international tournament in Dhaka. বাবা কিংবদন্তি আব্দুল সাদেক দেশের বরেণ্য এই ক্রীড়াবিদ গেল 20 জুন না ফেরা দেশে পাড়ি জমান। তিনি হকিকে যেখানে রেখে গেছেন সেটিকে এগিয়ে নিতে অঙ্গীকার করেন পুত্র ইস্তিয়াক সাদেক। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে করুণ অবস্থা, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে অল্প কিছু বিনিয়োগ করতে পারি, আমাদের প্লেয়ারদের ফ্যাসিলিটিস, ট্রেনিং একটু ইমপ্রুভ করতে পারি, ইনশাল্লাহ আমাদের হকি নেক্সট 5 ইয়ার্সে আজকের থেকে অনেক দূর এগিয়ে যাবে। প্রথম বিভাগ দিয়ে আমরা আমাদের লিগ শুরু করতে চাই ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, অক্টোবরে সেকেন্ড ডিভিশন এবং পরবর্তীতে ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরে আমরা প্রিমিয়ার ডিভিশন হকিটা করার পরিকল্পনা করছি। সরকারের বেঁধে দেওয়া অ্যাডহক কমিটির মেয়াদকাল মাত্র 3 মাস। এই সময়ের মধ্যে জাতীয় লিগের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় বিভাগ চালু করতে হবে। এজন্য প্রয়োজন ক্লাবগুলোর সমন্বয়। যদি একসাথে হয়, ইলেকশন কোনো ম্যাটার নেই এখানে। আমার মতে যেভাবে ঘুরতে যাবে সেভাবে যারা হকিতে, আমি মনে করি এরা
এদেরকে দায়িত্ব দিলে এরা হকিতে ভালো করবে, ওই ধরনের লোকের নেক্সটে হকিতে আসবে। শুধু ছেলেদের নয়, নারী হকি লীগ নিয়েও বেশ কয়েকটি পরিকল্পনার কথা জানান হকির নয়া সাধারণ সম্পাদক। মেয়েদের হকি পিছিয়ে আছে সেটা বলা যাবে না এখন আর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বিদেশের মাটিতে টানা ৮ টেস্ট হারের পর অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ৩ বছরের খরা কাটালো সফরকারীরা। ৬ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ যোগ করতে পারে কেবল ১৪ রান। প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থাকা দলটির দ্বিতীয় ইনিংস থামে ১১৭ রানে। ফলে ৭৫ রানের ছোট লক্ষ্য দ্বিতীয় সেশনের প্রথম ঘন্টায় ছুঁয়ে ফেলে পাকিস্তান। দেশের বাইরে টানা টেস্ট হারের বৃত্ত ভেঙে ক্যারিবীয়দের সাথে সমতায় সিরিজ শেষ করল পাকিস্তান। ২০২৩ সালের জুলাইয়ে কলম্বো স্টেডিয়ামে অতিথি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল ম্যান ইন গ্রিনরা। প্রথম টেস্ট স্বাগতিকরা জিতেছিল ৯০ রানে, আর শেষটা জয় পেল বাবর আজমের দল। তাতে ২ ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।